সত্যি চিন্তা হচ্ছে। এটা ঠিক যে গতকাল রাত্রে যখন সাপ্লিমেন্টারি অ্যাডজুডিকেশন লিস্ট সেকেন্ড লিস্ট এটা বেরিয়েছে রাত্রিরে, তো আমরা তো এখনও সাপ্লিমেন্টারি লিস্ট প্রথমটা তো দেখতেই পেলাম না, এখনও দেখা যাচ্ছে না যে তার মধ্যে কারা যুক্ত হয়েছেন এবং ডিলিশনটা কারা করেছে। কিন্তু সাপ্লিমেন্টারি এই যে লিস্ট আমার যে 209 পার্ট আছে সেটাতে একমাত্র আমি আমার নাম দেখি। এবার ডিলিশন লিস্টগুলো সমস্ত আমরা দেখছি, আর যেহেতু অ্যাডজুডিকেশনেতে আমরা সংখ্যাও জানি কজন অ্যাডজুডিকেশনে ছিল, যেমন আমার শামপুকুর বিধানসভা কেন্দ্রে 2759 জন। তাই যদি হয় তাহলে এদের মধ্যে কজন ডিলিট হয়েছেন, কজন আছেন লিস্টে, ওই তালিকাটা আমরা প্রিপেয়ার করছি। কারণ চিন্তার বিষয় তো এটাই যে ওরা যারা অ্যাডজুডিকেশন লিস্টে ছিল অনেকটাই লজিক্যাল ডিসক্রিপেন্সি। আমি যেমন আমার ক্ষেত্রে কাগজপত্র সবই আছে, ম্যাপিংও আছে, যারা এলডিতে আছেন তারা তাহলে বাদ গেলেন কেন এবং কারা কেন বাদ গেলেন এই বিষয়টা থাকবে। সুপ্রিম কোর্ট বলেছিলেন যে যদি কোনো ভোটার ডিলিশন হয় তাহলে ওই ভোটারের অধিকারের মধ্যে পড়ে, তাকে জানতে হবে, ও জানতে চাইবে এবং তাকে জানানো হবে যে আপনি কেন ডিলিটেড হলেন। সুতরাং ওই যে রিজনড অর্ডার যে উনি কেন এই গ্রাউন্ডে ডিলিশন হয়েছেন সেইটা নিয়ে তাকে অ্যাপেলেট ট্রাইব্যুনাল মুভ করতে হবে, যেটা তো অবশ্যই এই সমস্ত কাজে তৃণমূল কংগ্রেসই হেল্প করছে। যে বিধানসভা কেন্দ্রে কাজ করুক না কেন, আমরা কিন্তু আমার বিধানসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসকেই আমরা সকলেই কাজ করি। এখানে ভারতীয় জনতা পার্টির কোনো অস্তিত্ব, ভূমিকা, অবদান এবং তাদের কোনো সহানুভূতি কিচ্ছু আমরা দেখি। কে ডিলিট হলো, কে রইল, তার সঙ্গে ভারতীয় জনতা পার্টির কোনো মাথা ব্যথা নেই। এটাই সবচেয়ে দুঃখদায়ক এবং দুর্ভাগ্যপূর্ণ। কারণ এই রাজ্যেরই ভারতীয় জনতা পার্টি যিনি সভাপতি বলেছিলেন এসআইআর ইজ বিজেপি অ্যান্ড বিজেপি ইজ এসআইআর, কিন্তু এসআইআর করাচ্ছেন বিজেপি তাহলে ধরতে হবে, কিন্তু এমনভাবে করছেন যাতে সকলেই বাঁচে যায়। এটা অত্যন্ত সিরিয়াস বিষয়। এবং হ্যাঁ, রাত্রিরে আমি সাপ্লিমেন্টারি লিস্ট 1 তো আমরা খুলতেই পারিনি, সুতরাং তাতে কী ছিল বলতেই পারবো না। আমার বিধানসভা কেন্দ্রে আমরা খুলতে পারি, কিন্তু সাপ্লিমেন্টারি লিস্ট যখন খুললাম অ্যাডজুডিকেশন গতকাল রাত্রে, তখন পোলিং প্রেমিসেস কেশব একাডেমিতে পোলিং বুথ 209-এতে ডক্টর শশী পাজার নামটা দেখা গেল। কোথায় একটু স্বস্তি পাওয়া গেল? এটা আপনি দেখুন, আমার তো অধিকার আছে, আমি বিধানসভা নির্বাচনে দাঁড়াবো। আমি তো গর্বিত যে আমার পার্টি আমাকে এই 4বার নমিনেশন দিয়েছে। ইলেকশন কমিশন আমাকে এই অধিকারটা কেড়ে নেবে? এটা তো হতে পারে না। ইলেকশন কমিশন ভোট দিতে চায়, তার অধিকার কেড়ে নেবে? আমার দাঁড়ানোর ইচ্ছে, প্রত্যাশা, দল দিয়েছে, আমার এই অধিকারটা কেড়ে নিতে পারে? এটা তো কোনো দয়া দাক্ষিণ্যর ব্যাপার নয়। আর এটা আমার সংবিধান আমাকে সেই রাইট দিয়েছে যে আমি ভোটার ছিলাম। তাহলে আমি বিগত দিনগত ভোটার ছিলাম, তাই 3টে নির্বাচন আমরা ওই পার্ট নাম্বার, ওই সমস্ত বৈধ কাগজ, তাহলে আমি 3বার দাঁড়ালাম কী করে? সমস্যা ম্যাপড লোক, তাকে হিয়ারিং পর্যন্তও ডাকেনি, সে চলে গেল অ্যাডজুডিকেশন। সে তো এটাই বলছে না, আমার যে হিয়ারিং পর্যন্ত আসেনি, যে কোনো সংশয় আছে, আসুন আপনি হিয়ারিংয়ে কাগজ দেখান। ও কোনো হিয়ারিংয়ে নোটিশ পায়নি, ওকে আপনি যদি এখন ডিলিশনে ফেলে দেন, অ্যাডজুডিকেশনে ফেলে দেন, তাহলে এটাও তার একটা অন্যায়। এবার ধরুন আত্মীয় স্বজনকে দেখিয়েছে, তার মানেও এক ধরনের ম্যাপিং, তারপরেও কেন আমি ডাউটের ক্ষেত্রে রয়েছি? এগুলো মানুষের প্রশ্ন, এবং তারা তখন তৃণমূল কংগ্রেসকেই দেখতে পায়, কারণ তৃণমূল কংগ্রেসই মে আই হেল্প ইউ ফর্ম 6 ভরা থেকে, ফর্ম যখন এসআইআর ফর্ম থেকে ভরা থেকে আরম্ভ করে, যারা ডিলিট হয়েছেন সে ফর্ম 6 ভরা থেকে আরম্ভ করে আগামী দিনও তৃণমূল কংগ্রেসই কাজ করেছে। আমরা প্রতিবাদ করেছিলাম যে এই তাড়াহুড়ো নিয়ে, যে এই রকমই গলদ হবে। আপনার টেকনোলজিক্যালি চ্যালেঞ্জড সফটওয়্যার, একদিন হঠাৎ দেখলেন কোনো কিছুই দেখা যাচ্ছে না, তখন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ও অ্যাডজুডিকেশনে চলে এলেন, আরও অনেকেরই নাম দেখলাম ডিলিশনে চলে। এইটা বলছে হ্যাক হয়েছে। আর বি প্রিপেয়ার্ড ফর দিস? এআই যুগে এআই ইউজ করবে, এটা করবে, কত কি শোনার মধ্যে এইটা হলো। তো তাতে আপনি বলুন ভোটারের কী দোষ? ভোটারের কী দোষ?
আপনার সফটওয়্যার যদি এত চ্যালেঞ্জেস থাকে এবং এখনও চ্যালেঞ্জ রয়েছে, সাপ্লিমেন্টারি লিস্ট ওয়ানটা দেখাই যাচ্ছে না। আমাকে যখন ম্যাপিং, আমার তো 2002টাই মনে আছে, যখন অ্যানিউমারেটর এসে আমাদের নামগুলো নিয়েছিল। আমি তো 2002 তখন এই বাড়িতেই থাকি, তখন আমার বিয়ে হয়ে গেছে, অনেক এখানেই থাকি। তো আমার তো অ্যানিউমারেটর মনে আছে যে এসে তখন নামগুলো লিখছিল এই বাড়িতে কে কে থাকে। 2002 এতটাই আমার মনে আছে। 2002তে বুঝতে পারিনি যে এইটা এই জায়গায় গিয়ে পৌঁছবে পরে ভবিষ্যতে। সেটা বলা যে তখন অবাক হয়ে গেলাম যখন আমি নোটিশটা পেলাম আফটার, এবং সামবডি হুজ ম্যাপড, আমি আমার 2002 লিস্টও দিয়েছিলাম আর আধার তো দিয়েছিলাম, বাট স্টিল হিয়ারিং, তো ওটা একটা অবাক দিয়েছে। তারপর অবশ্য এই লিস্টে 28 তারিখে না পাওয়া, কিংবা লিস্টে নামের উপর অ্যাডজুডিকেশন, এটা সত্যি তো দুশ্চিন্তার কারণ। পার্টিও যাদেরকে নমিনেট করেছে সে প্রত্যেকটি ক্যান্ডিডেটের নাম কবে আসবে সেই মর্মে তো কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছে। দিদি চার্জশিট পেশ করবেন, কি বলবেন এই বিজেপির চার্জশিট পেশ? যে সন্ত্রাসের কথা ধরুন বাংলায় বলে, প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, পোল ভায়োলেন্স, আমাদের বক্তব্য যে পোল ভায়োলেন্স যখন বলছেন আপনারা, তখন তো এমসিসি থাকে, তারা নিশ্চয়ই ইলেকশন কমিশন বিষয়টা দেখবে সবসময়। কিন্তু ত্রিপুরাতে দেখা যায় না, আসামে প্রি পোল ভায়োলেন্স, পোস্ট পোল ভায়োলেন্স, ডে অফ ভায়োলেন্স, সমস্ত ত্রিপুরার আসামে যেখানে ডাবল ইঞ্জিন সরকার বলে দেখাই যায়। আপনি দেখুন এখানে ভারতীয় জনতা পার্টি বলবে রোহিঙ্গা আছে, মুসলিম অনুপ্রবেশকারীরা রয়েছেন, ঘুষপেটিয়া আছেন, সবটা বলবেন। কিন্তু আসামে তো আপনাদেরই সরকার ছিল, আসামও নির্বাচনের পূর্বে ভারতীয় জনতা পার্টির উচ্চ নেতৃত্ব বলছেন আসাম থেকে আমাদের বাংলাদেশি ঘুষপেটিয়াদের তাড়াতে হবে। আরে আপনারই তো সরকার ওখানে, আপনি তো পুরো টার্ম কমপ্লিট করলেন, আপনি পরের টার্মের আগেও এই এক কথা বলছেন। তার মানে আপনার ডাবল ইঞ্জিন সরকারেতে আপনি ঘুষপেটিয়া অ্যাকনলেজ করছেন। সুতরাং ওইটা আবার বাংলায় উড়ে আসবেন, আবার ওই এক কথা বলবেন। দিদি প্রশাসনের পক্ষ থেকে প্রশাসন বলবে এটা নিশ্চয়। এই সময় যখন মডেল কোড অফ কন্ডাক্ট আছে, আমরা দলগতভাবে কী বলব? এখন ইলেকশন কমিশন সমস্তটা দেখছেন এবং আইসি ট্রান্সফার হয়েছে, তদন্ত হোক, তারপর আরও। তৃণমূল নেতার আমাদের বক্তব্য এটাও যে এমসিসি চলছে এবং তারেশ্বরে গত দুদিন ধরে তারেশ্বর যেভাবে শ্রী শ্রী রামচন্দ্রের যে উৎসব রামনবমী, যেটা আমরা করছি পরশুদিন অন্নপূর্ণা পুজো, রামনবমী সমস্ত পালন হচ্ছে, কিন্তু তারেশ্বরে ডিজে বাজিয়ে শ্রীরামচন্দ্রের জন্মোৎসব কিংবা রামনবমী পালন করা ভারতীয় জনতা পার্টি কি করেছে? নাচাহাল অবস্থা মানুষের, ভুরি ভুরি অভিযোগ।